একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম নিজের সরকারি গাড়ি করে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে পৌঁছলেন। গ্রামে গিয়ে তিনি একটি কুঁড়ে ঘরের ভিতর প্রবেশ করলেন। সেখানে এক বৃদ্ধা শুয়েছিলেন। সে মহিলা বৃদ্ধার পা ছুঁয়ে তাকে প্রণাম জানালেন এবং বলতে লাগলেন, মা, আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো আছে তো? বৃদ্ধা ডিএম ম্যাডামকে দেখে হতবাক হয়ে গেলেন। তিনি হঠাৎ করেই বিছানা থেকে উঠে বসে বলতে লাগলেন, মা, তুমি এত বছর পর। বৃদ্ধা যখন ওনার সঙ্গে পুলিশ অফিসার এবং গার্ডদেরকে দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, এরা কারা? আর মা, তুমি এখানে এইভাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে বন্ধুরা, কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই ঘটনা হলো পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের ঘটনা। ওই গ্রামে বিজয় বলে এক ব্যক্তি বাস করত। বিজয় একটি সরকারি ডিপার্টমেন্টে ক্লার্কের কাজে নথিভুক্ত ছিল। বিজয়ের বাড়িতে বিজয় ছাড়া আর কেউই এতটা শিক্ষিত ছিল না। সেই গ্রামেই মোহনা বলে একটি মেয়ে থাকত। মোহনার মা বাবা বিজয়কে প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছিল। তারা চাইতো মোহনা যাতে বিজয়ের সঙ্গে বিয়ে করে, কিন্তু মোহনা কখনোই একটা গ্রামের ছেলেকে বিয়ে করতে চায়নি। সে শহরে থেকে পড়াশোনা করেছিল। তার সবসময় মনে হতো সে একটা ভালো চাকরি করবে এবং সে শহরে থেকেই নিজের জীবন কাটাবে। কিন্তু মোহনার বাবা মা বারবার মোহনাকে বলতে থাকে, দেখ, বিজয় খুব ভালো ছেলে, ও সরকারি চাকরি করে, তুই যদি ওর সঙ্গে বিয়ে করিস তাহলে তোর জীবনটা শুধরে যাবে, তোর জীবনে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা থাকবে না, একবার বিয়ে করে নে, তারপর তুই তোর পড়াশোনা চালিয়ে যাস। বাবা মার কথা শুনে মোহনা রাজি হয়ে গেল, কিন্তু বিয়ের আগে সে বিজয়ের সঙ্গে দেখা করতে চাইল। যেদিন মোহনা আর বিজয় প্রথম দেখা করেছিল সেদিন মোহনা বিজয়কে পরিষ্কার জানিয়ে দিয়েছিল সে বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে চায়। সে সময় বিজয় মোহনাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি বিয়ের পর পড়াশোনা করতে চাও আমি তোমার সঙ্গে থাকব। আসলে মোহনাকে দেখতে খুবই সুন্দরী ছিল, আর বিজয় যখন প্রথমবার মোহনাকে দেখেছিল তখন সে তার প্রেমে পড়ে গেছিল। তারপর তাদের দুজনের বিয়ের দিন ধার্য করা হলো। নির্দিষ্ট দিনে তাদের বিয়েও হয়ে গেল। মোহনা বিয়ের আগে শহরেই থাকতো, শহরের থেকে সে পড়াশোনা করত, কিন্তু বিয়ের পর হঠাৎ করেই তার গ্রামে ফিরে আসতে হলো। এদিকে বিয়ের পর যখন মোহনা আবারও নিজের পড়াশোনা শুরু করতে চাইলো তখন বিজয়ের মা বাবা তাকে পড়াশোনা করতে বাধা দিতে লাগলো। মোহনার শাশুড়ি তাকে বলতে লাগলো, দেখো মা, এখন আর পড়াশোনা করে কি হবে, এখন তুমি ঘর সংসারে মন দাও, কিছুদিন পর আমাদের ঘরে নাতিপুতি আসবে, তাদেরকে নিয়ে তোমার জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দাও, বিয়ের পর পড়াশোনা করে আর হবেটা কি? তখনই মোহনা তার শাশুড়িকে বলতে লাগলো, কিন্তু মা, আমি তো পড়াশোনা ছাড়তে পারবো না, আমি আগেই বলেছিলাম আমি পড়াশোনা চালিয়ে যাব, আর তার সঙ্গে আমি ঘর সংসারের কাজও করব, আপনার সংসারের কোনো কাজে কখনোই কোনো কমতি থাকবে না, সবার আগে আমি ঘরের কাজ করব, তারপরে আমি নিজের পড়াশোনা করব। কিন্তু মোহনার গ্রামের বাড়িতে তার শ্বশুর শাশুড়ি, তার দেওর, তার ননদ এতটা শিক্ষিত ছিল না, তাই তারা পড়াশোনাকে তেমন একটা গুরুত্ব দিত না। মোহনা তার শ্বশুর শাশুড়িকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তাও তাদের কথাতেই এড়ে থাকে। তারা কোনো মতেই মোহনাকে পড়াশোনা করতে দিতে চাইতো না। এদিকে বিজয় তো সরকারি চাকরি করত, আর যার ফলে তাকে সকাল 8টার সময় ঘর থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হতো। তার বাড়িতে ঢুকতে ঢুকতেও প্রায় সন্ধ্যা হয়ে যেত। এমন অবস্থায় সারা দিন মোহনার সঙ্গে বাড়িতে কি হতো না হতো সেই বিষয় নিয়ে বিজয়ের কোনো ধারণা ছিল না। বিজয় বাড়িতে না থাকাকালীন তার বাবা মা মোহনার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করত। মোহনা বাড়ির কাজবাজ করার পর নিজের পড়াশোনা করত, কিন্তু বিজয়ের বাবা মার মোহনার পড়াশোনা করাটা একেবারে পছন্দ ছিল না। দিনের পর দিন মোহনার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকের ঝগড়াঝাটি ঝামেলা বাড়তেই থাকলো। দিনের পর দিন তারা মোহনার উপর মানসিক অত্যাচার চালিয়ে যায়। মোহনা যখন বিজয়কে এই সমস্ত কথা বলে, বিজয় কখনোই নিজের মা বাবার প্রতি কোনোরূপ কোনো খারাপ কথা বা কোনো খারাপ কিছু স্টেপ নিতে রাজি ছিল না। সে সবসময় মোহনাকে বলতো, দেখো, বাবা মা আমাদের ভালো চায়, এছাড়াও তোমাকে তো বলেইছি যে কাজবাজ করার পর পড়াশোনা করবে, কাজবাজের মধ্যে তুমি কেন পড়াশোনা করো?
তখনই মোহনা বলতো, দেখো বিজয়, আমি কাজবাজের মধ্যে পড়াশোনা করি না, সমস্ত কাজ শেষ করার পরেই আমি পড়াশোনা করি, কিন্তু তাও তোমার মা বাবা আমাকে পড়াশোনা করতে দিতে রাজি নয়। এরকম চলতে থাকলে কিন্তু আমি এই সংসার করতে পারবো না। বিজয়কে সব সময় মোহনা এই একটাই কথা বলতো, দেখো আমাকে তুমি শুধু পড়াশোনা করতে দাও, তারপরে তোমরা আমাকে যা বলবে আমি তাই করব। আমি নিজের জীবনে বড় কিছু হতে চাই। কিন্তু দিনের পর দিন বিজয় তার বাবা মার সঙ্গ দিতে থাকে। সে মোহনাকে ভালো তো বাসত, কিন্তু সে নিজের বাবা মার বিরুদ্ধে গিয়ে মোহনার সঙ্গ দিতে পারছিল না। দিনের পর দিন যখন মোহনার শ্বশুরবাড়ির লোক তার উপরে অত্যাচার করে যাচ্ছিল, একসময় মোহনা সিদ্ধান্ত নিল সে এই সম্পর্কে থাকতে পারবে না। এমনটা ভেবেই সে বিজয়ের থেকে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিল। মোহনা নিজের সমস্ত জামা কাপড় প্যাক করে নিজের বাড়িতে চলে গেল। মোহনা কিন্তু প্রথমে বিজয়কে ডিভোর্সের নোটিশ পাঠায়নি। প্রথম নোটিশ এসেছিল বিজয়ের বাড়ির থেকে। আসলে বিজয়ের বাবা মাই বিজয়ের হয়ে এই নোটিশটা মোহনাকে পাঠিয়েছিল। তারা চাইতো বিজয়কে তারা আবারও বিয়ে দেবে, একটা ভালো পরিবারে তারা বিজয়ের বিয়ে দেবে এবং সেই মেয়েকে তারা নিজেদের মতো করে গড়ে তুলবে। তারা এবার একটা অশিক্ষিত মেয়েকে তাদের বাড়ির বউ করতে চেয়েছিল, যাতে সেই মেয়ে তাদের ইশারায় চলে, তারা যেটা বলে সেই মেয়ে সেটাই শোনে। এদিকে মোহনা যখন দেখলো যে বিজয়ের বাড়ির থেকে ডিভোর্সের নোটিশ এসেছে, তখন সে বিজয়কে ভুল বুঝলো এবং তারপর সেও সেই নোটিশে সাইন করে দিল। কিছুদিনের মধ্যেই বিজয় আর মোহনার ডিভোর্সও হয়ে গেল। ডিভোর্সের পর মোহনা আবারও ইউপিএসসি এক্সামের জন্য পড়াশোনা শুরু করলো। মোহনা আর বিজয়ের ডিভোর্সের 3 বছর পর কঠোর পরিশ্রমের দ্বারা মোহনা ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করে। এখন সে একজন আইএএস অফিসার হয়ে গেছিল। সে আইএএস অফিসার হওয়ার পর তার যেখানে ট্রান্সফার হয় সেখানে তার সেই দপ্তরে বিজয়ও কাজ করত। বিজয় সেই দপ্তরেই একজন ক্লার্ক হিসেবে কাজ করত। মোহনা আর বিজয়ের ডিভোর্সের 3 বছর পর যখন মোহনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে তার সেই অফিসে প্রবেশ করল, তখন সেই অফিসে বিজয়ও কাজ করছিল। বিজয় যখন মোহনাকে প্রথমবার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে দেখল, সে হতবাক হয়ে গেল। মোহনা যখন প্রথমবার নিজের সরকারি গাড়ি করে অফিসে প্রবেশ করেছিল, তখন অফিসের সমস্ত স্টাফরা তার জন্য ফুলের বুকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। মোহনা যখন গাড়ির থেকে নামলো, তখন হঠাৎ করেই বিজয় মোহনাকে দেখে অবাক হয়ে গেল। এদিকে মোহনা যখন বিজয়ের দিকে তাকালো, সেও বিজয়কে ওখানে দেখে একটু চমকে গেছিল। মোহনা তাও বিজয়কে কিছুই বুঝতে দেয়নি। সে সবার কাছ থেকে ফুলের বুকে গ্রহণ করলো এবং নিজের কেবিনে গিয়ে বসে পড়ল। কেবিনে যাওয়ার পর সে একজনকে নিজের কেবিনে ডেকে পাঠালো এবং এক এক করে সমস্ত স্টাফকে তার কেবিনে আসার জন্য অর্ডার করলো। তারপর এক এক করে প্রত্যেকটি স্টাফ মোহনার কেবিনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে লাগলো, তাদের পরিচয় মোহনাকে দিতে লাগলো। কিন্তু বিজয় সেদিন মোহনার কেবিনে যায়নি। মোহনা এই ব্যাপারে প্রচণ্ড রেগে গেল। সে ভাবতে লাগলো, ওর এত বড় ক্ষমতা, এত অহংকার যে ও আমার সঙ্গে দেখা করতে আসলো না। পরদিন মোহনা অফিসে যাওয়ার পর বিজয়কে নিজের কেবিনে ডেকে পাঠালো। সেদিন বাধ্য হয়ে বিজয়কে তার কেবিনে যেতে হয়েছিল। বিজয় যখন প্রথমবার মোহনার মুখোমুখি হলো, তখন মোহনা বিজয়কে বলতে লাগলো, আপনি কালকে কেন আসেননি? অফিসের প্রত্যেকটি স্টাফ কালকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তাদের পরিচয় আমাকে দিয়েছিল। আপনি কেন আসেননি? আপনার কি মনে হয় না আপনার কালকে এখানে এসে আপনার পরিচয় আমাকে দেওয়া উচিত ছিল? তখনই বিজয় বলতে লাগলো, ম্যাডাম, আমার মনে হয় না যে আমার ব্যাপারে আপনার বেশি কিছু জানার আছে, কারণ আপনি তো আমার ব্যাপারে সব কিছুই জানেন। বিজয়ের কথা শুনে মোহনা মনে মনে ভাবতে লাগলো, বিজয় এখনো আগের মতোই আছে। সেদিন মোহনার বিজয়ের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। সেদিন মোহনা সারাটা দিন বিজয়কে নিজের কেবিনে বসিয়ে রেখেছিল এবং বিভিন্ন কাজে তাকে ব্যস্ত করে রেখেছিল। এদিকে সারা দিন বিজয়ের মোহনার সামনে বসে থাকতে খুবই অস্বস্তি বোধ হচ্ছিল। তার বারবার মোহনার দিকে তাকাতে ইচ্ছা করছিল। বারবার করে বিজয়ের চোখটা মোহনার দিকেই চলে যাচ্ছিল। এদিকে মোহনাও এটা উপলব্ধি করতে পারছিল যে বিজয় আর চোখে বারবার করে তাকে দেখছে। পরদিন যখন মোহনা অফিসে আসলো, সে দেখল বিজয় সেদিন অফিসে আসেনি। সে অফিসেরই একজন স্টাফকে জিজ্ঞেস করলো,
কি ব্যাপার, আজকে বিজয়বাবু অফিসে আসেননি কেন? স্টাফ বলতে লাগলো বিজয়বাবুর শরীরটা একটু খারাপ, তাই তিনি আজকে অফিসে আসেননি, উনি 1 সপ্তাহ ছুটি নিয়েছেন। যখন মোহনা বিজয়ের শরীর খারাপের কথা শুনলো, তার বুকের ভেতরটা যেন ওথাল পাথাল করতে লাগলো। তার ভেতরে যেন কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। মোহনা বুঝতে পারল সে এখনো বিজয়কে আগের মতোই ভালোবাসে। 1 সপ্তাহ যখন বিজয় অফিসে আসলো না, মোহনার সেই দিনগুলো খুব কষ্টে কাটিয়েছিল। তার বারবার মনে হচ্ছিল সে একবার বিজয়ের কাছে গিয়ে বিজয়কে দেখুক যে তার শরীরটা কেমন আছে, কিন্তু আবারও তার অভিমান তাকে বাধা দিচ্ছিল। এছাড়াও সে এখন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে, এভাবেই সে কোনো ক্লার্কের বাড়িতে যেতে পারে না। তার একটা মান সম্মান আছে, তাকে অনেক কিছু দেখে শুনে চলতে হয় এখন। 1 সপ্তাহ পর বিজয় অফিসে আসলো। যেদিন বিজয়কে প্রথম মোহনা অফিসে দেখলো, মোহনার বুকের ভেতরটা একটা অন্য ধরনের শান্তি অনুভব হলো। মোহনা তাড়াতাড়ি করে নিজের কেবিনে ঢুকলো এবং বিজয়কে নিজের কেবিনে ডেকে পাঠালো। বিজয় মোহনার কেবিনে গেল না। মোহনা আবারও বিজয়কে নিজের কেবিনে ডেকে পাঠালো। 3 বার বিজয়কে ডেকে পাঠানোর পর শেষমেশ বিজয় বাধ্য হয়ে মোহনার কেবিনে ঢুকলো। তখনই মোহনা বিজয়কে বলতে লাগলো, আপনার কি হয়েছে বলুন তো? আপনি 3 দিন ধরে কাজে আসলেন না, তারপর এখন কখন থেকে আমি আপনাকে কেবিনে ডেকে চলেছি, আপনি কেবিনেও আসছেন না। আপনি কি মনে করেন আপনি কি আমাকে কোনোরূপ কোনো পাত্তাই দেবেন না? আপনি জানেন আপনার এই খারাপ ব্যবহারের জন্য আমি আপনাকে কি শাস্তি দিতে পারি? আমি আপনার কমপ্লেন করতে পারি। তখনই বিজয় বলল, ম্যাডাম অবশ্যই আপনি আমার কমপ্লেন করতে পারেন, কিন্তু আপনি আমার মনের অবস্থাটা একবার বুঝুন। এইভাবে বারবার যদি আমি আপনার মুখোমুখি হতে থাকি, তাহলে আমি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ব। বিজয়ের এই স্পষ্ট কথায় মোহনা অন্তর থেকে কেঁপে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, বিজয় কি সত্যিই তাহলে এখনও আমাকে ভালোবাসে? তাহলে কেন সে আমাকে ডিভোর্স দিয়েছিল? সে তো একবার আমার সঙ্গে এসে সেদিন কথা বলতে পারতো। এদিকে বিজয় মনে হচ্ছিল মোহনা তাকে ডিভোর্স দিয়ে মুক্তি চেয়েছিল। বিজয় এটা জানতো না যে তার বাবা মাই তার হয়ে মোহনাকে ডিভোর্সের পেপার পাঠিয়েছিল। সে তো ভাবছিল মোহনাই তাকে ডিভোর্সের জন্য অ্যাপ্রোচ করেছে এবং মোহনা তার থেকে মুক্তি চায়। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মোহনা আর বিজয়ের সম্পর্ক এখন অন্য ধরনের একটা টানাপোড়েনের মধ্যে চলছে। তাদের ডিভোর্স হয়ে গেছিল, প্রায় 4 বছর হয়েছিল, কিন্তু তাদের অন্তরের ভালোবাসা তখনও ঠিক আগের মতোই নবীন ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু একে অপরকে সে কথা বলতে পারতো না। মোহনা যদি কখনো অফিসে না আসতো, বিজয়ের মনের ভেতরটা ওথাল পাথাল করত। এদিকে বিজয় যদি কখনো কোনো কারণে অফিসে না আসতে পারত, মোহনা বারবার করে বিভিন্ন কর্মচারীদের দ্বারা বিজয়ের খোঁজ নিত। এভাবেই তাদের সম্পর্কটা একটা অদ্ভুত ধরনের দোলায় দুলছিল। এমনই একদিন হঠাৎ যখন মোহনা অফিসে আসলো, সে জানলো বিজয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আগের দিন রাত্রে যখন সে এটিএম থেকে নিজের মায়না তুলে নিয়ে বাড়িতে ফিরছিল, তখন হঠাৎ করেই তাকে কিছু দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং তার কাছ থেকে সেই মায়নার টাকাগুলো চাইতে থাকে। বিজয় তাদেরকে টাকা দিতে রাজি না হওয়ায় তারা তার পেটে ছুরি মেরে দেয় এবং তার কাছ থেকে সমস্ত টাকা কড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মোহনা যখন জানতে পারে যে বিজয় হসপিটালে ভর্তি, সে নিজেকে ধরে রাখতে পারে না। সে বারবার করে বিজয়ের সঙ্গে দেখা করার জন্য ছটফট করতে থাকে, কিন্তু তার পদমর্যাদা তাকে এমনটা করতে বাধা দেয়। শেষমেশ মোহনা সিদ্ধান্ত নেয় যে সে বিজয়কে দেখতে যাবে। সে নিজের সরকারি গাড়িতে না গিয়ে নিজের প্রাইভেট কারে করে হসপিটালে যায় এবং হসপিটালে গিয়ে সে বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করে। হসপিটালের সমস্ত ডাক্তাররা যখন দেখে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের হসপিটালে এসেছে, তারা সকলে তটস্থ হয়ে পড়ে। সমস্ত ডাক্তার, সমস্ত নার্স ওনার পেছন পেছন যেতে থাকে। এদিকে তারা যখন দেখে যে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একজন সাধারণ ব্যক্তিকে দেখার জন্য হসপিটালে এসেছে, তারা সকলে অবাক হয়ে যায়। মোহনা তাদের সকলকে বাইরে অপেক্ষা করতে বলে এবং বিজয়ের সঙ্গে কথা বলতে থাকে। সে বিজয়কে বলে, বিজয় তুমি এমনভাবে কিভাবে আহত হয়ে পড়লে? ওরা কারা তুমি কিছু জানো? তুমি কি তাদের মুখ দেখেছো?
বিজয় বলল, না, আমি তাদেরকে ঠিকভাবে দেখতে পাইনি। তারা সকলেই নিজেদের মুখ ঢেকে রেখেছিল। এছাড়াও শীতের সময় কাউকে ঠিকভাবে চিনতে পারা যাচ্ছিল না। তারা কম্বল দিয়ে নিজেদের মুখটাকে ঢেকে ফেলেছিল। তখনই মোহনা বিজয়ের হাতের উপর হাত রেখে বলতে লাগলো, বিজয়, তুমি কিছু চিন্তা করো না, তুমি খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে। সুস্থ হওয়ার পর তুমি তাড়াতাড়ি অফিসে জয়েন করবে। আমি তোমার জন্য অফিসে অপেক্ষা করব। এভাবেই মোহনা প্রায় প্রতিদিনই বিজয়ের সঙ্গে দেখা করতে হসপিটালে আসতো। কিছুদিন পর যখন বিজয় হসপিটাল থেকে ছাড়া পেল, সে নিজের বাড়ি ফিরে গেল। ডাক্তার তাকে 1 মাসের বেড রেস্ট দিয়েছিল। এদিকে মোহনা যখন হসপিটালে এসে জানতে পারল যে বিজয়কে তারা ডিসচার্জ করে দিয়েছে আর বিজয় নিজের গ্রামের বাড়িতে ফিরে গেছে, তখন মোহনা বিজয়কে দেখার জন্য ব্যাকুল হয়ে গেল এবং সে সিদ্ধান্ত নিল সে বিজয়ের সঙ্গে দেখা করতে যাবে। মোহনা নিজের সরকারি গাড়ি করে বিজয়ের গ্রামে প্রবেশ করল। সেই চেনা গ্রাম, সেই চেনা পথঘাট দেখে মোহনার পুরনো দিনের সমস্ত স্মৃতি মনে পড়তে লাগলো। মোহনা যখন নিজের শ্বশুরবাড়িতে প্রবেশ করল, সে দেখল তার শাশুড়ি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। মোহনা ঘরে ঢুকে নিজের শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করল আর বলতে লাগলো, মা, আপনি ভালো আছেন? এদিকে মোহনার শাশুড়ি যখন নিজের সামনে মোহনাকে দেখল, তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, তুমি এখানে কি করছো? তারপর তিনি যখন মোহনার সঙ্গে পুলিশ এবং গার্ডদেরকে দেখলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, ওরা কারা? ওরা এখানে কেন এসেছে? তখনই মোহনা বলতে লাগলো, আসলে মা, আমি এখন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর ওরা সব সময় আমার সঙ্গেই থাকে। আমি যেখানে যাই ওরা আমার সঙ্গে সেখানেই যায়, তাই ওরা এখানে এসেছে। মোহনার শাশুড়ি যখন এটা জানলো যে তার বৌমা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে, তখন তিনি হতবাক হয়ে গেলেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি মোহনার কাছে ক্ষমা চাইতে লাগলেন। তিনি বললেন, বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কত অত্যাচার করেছি, তোমাকে কত অপমান করেছি, কিন্তু আজকে তুমি নিজেকে প্রমাণ করেছো। এদিকে মোহনার গলার আওয়াজ শুনে বিজয়ও নিজের ঘর থেকে বেরিয়ে আসলো। বিজয় যখন দেখলো যে মোহনা তার বাড়িতে এসেছে, তখন সে অবাক হয়ে গেল। মোহনা বিজয়কে দেখে বলতে লাগলো, বিজয়, আমি তোমাকে দেখতে এসেছি। তোমার শরীর খারাপ এটা তো আমি জানতাম, কিন্তু তুমি হট করে ডিসচার্জ নিয়ে গ্রামে চলে আসবে এটা তো তুমি আমাকে বলনি। আমি তো 2 দিন আগেও তোমার সঙ্গে দেখা করে গেলাম। তুমি তো আমাকে বলতে পারতে যে তুমি গ্রামের বাড়িতে যাবে, তাহলে আমি নিজে তোমাকে এখানে আসার ব্যবস্থা করে দিতে পারতাম। তুমি তো আমাকে কিছুই জানাওনি। তখনই বিজয় বলল, দেখো মোহনা, আমি চাই না আর তোমার আমার এই সম্পর্ক আর বেশি দূর গড়াক। দেখো, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এছাড়াও তুমি এখন অনেক উঁচু পদের একজন অফিসার, আমি একজন সাধারণ ক্লার্ক। তোমার আর আমার এইভাবে মেলামেশা করা সাজে না। এছাড়াও মোহনা, তুমি তো আমার কাছ থেকে ডিভোর্স নিয়েছো। তুমি নিজে যেচে আমাকে ডিভোর্স দিয়েছিলে, আমার সঙ্গে বিচ্ছেদ করেছিলে। তারপর কেন তুমি আবার আমাকে এইভাবে নিজের জীবনে টেনে নিতে চাইছো? তখনই মোহনা বিজয়ের উপর প্রচণ্ড রেগে গেল। সে বলতে লাগলো, কি? আমি তোমার সঙ্গে ডিভোর্স নিতে চেয়েছি? বিজয়, তুমি ভুলে যেও না, ডিভোর্সের পেপার তুমি আমার বাড়িতে পাঠিয়েছিলে। তুমি আমার থেকে ডিভোর্স নিতে চেয়েছিলে। আমি কখনোই তোমার থেকে ডিভোর্স নিতে চাইনি। বিজয় মোহনার কথা শুনে হতবাক হয়ে গেল। সে বলতে লাগলো, মোহনা, তুমি এসব কি বলছো? ডিভোর্সের পেপারে আগে তুমি সাইন করেছিলে, তারপর আমি সাইন করেছি। আমি তো ভেবেছিলাম ডিভোর্সের পেপার তোমার বাড়ি থেকে পাঠানো হয়েছে। তখনই মোহনার শাশুড়ি বিজয়ের কাছে গিয়ে বলতে লাগলো, বাবা, বৌমার কোনো ভুল নেই। আসলে আমরাই তোর হয়ে মোহনাকে ডিভোর্সের পেপার পাঠিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে মোহনার শ্বশুর, তার ননদ এবং তার জা ও দেওরও সেখানে চলে আসে। তারা সকলেই নিজেদের কৃতকর্মের জন্য খুব লজ্জিত ছিল। তারা সবাই বিজয়কে তাদের নিজেদের দোষের কথা বলে। তারা বলে, বিজয়, সত্যি তোমাদের এই সম্পর্কের বিচ্ছেদের জন্য আমরা দায়ী। বিজয় যখন এটা জানে যে তার বাবা মা তার হয়ে মোহনাকে ডিভোর্সের পেপার পাঠিয়েছিল, তখন তার নিজের বাবা মার প্রতি বিশ্বাস উঠে যায়। সে তার মা বাবাকে বলতে থাকে, তোমরা কেন আমার সঙ্গে এমনটা করলে? তোমরা নিজে যেচে আমার জীবন থেকে আমার সুখের মুহূর্তগুলো কেড়ে নিলে। আমাদের জীবনের এই 4টে বছর তোমরা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছো। আমি কিভাবে তোমাদেরকে ক্ষমা করব?
তখনই মোহনা বিজয়কে বলে, দেখো বিজয়, ভুল তো আমাদেরও ছিল। আমরা নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান কখনোই করতে চাইনি। তারপর মোহনা বলতে থাকে, দেখো বিজয়, যা হওয়ার তা হয়ে গেছে। আমি চাই আমরা দুজনে আবারও এক হয়ে যাই, আমরা আবারও এক হয়ে সংসার শুরু করতে পারি। তখনই বিজয় মোহনাকে বলে, মোহনা, আমি অবশ্যই তোমার সঙ্গে সংসার করতে চাই। আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি জানো না মোহনা, আমি জীবনের একটা মুহূর্ত তোমাকে ছাড়া কাটাবো ভাবিনি। ডিভোর্সের পর আমি প্রতিদিন প্রতি রাত তোমার জন্য কষ্ট পেয়েছি। কিন্তু মোহনা, আমি আর এই বাড়িতে থেকে তোমার সঙ্গে সংসার করতে পারবো না। এরা তোমার আর আমার এই সম্পর্ক মেনে নেয়নি। এর পরবর্তীকালেও এরা তোমার আর আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে। তখনই বিজয়ের মা বাবা বলতে লাগলো, দেখ বাবা বিজয়, আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা বৌমাকে চিনতে ভুল করেছি। আজকে এত বছর পরও সে তোর খোঁজ নিতে এখানে এসেছে। বাড়িতে প্রবেশ করে ও সবার আগে আমার পা ছুঁয়ে আমাকে প্রণাম করেছে। ও একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়া সত্ত্বেও আমাকে নিজের শাশুড়ির সম্মান দিয়েছে। আমরা সকলে নিজেদের ভুল বুঝতে পেরেছি, তোরা আমাদেরকে ক্ষমা করে দে। তখনই মোহনা বিজয়কে বলতে লাগলো, দেখো, ভুল মানুষ মাত্রেই হয়, আর বাবা মা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছে তাদেরকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। তারপর কিছুদিনের মধ্যেই মোহনা আর বিজয়ের বিবাহের দিন ধার্য করা হলো। কিছুদিনের মধ্যেই তাদের বিবাহ সম্পন্ন হলো। এখন মোহনা আর বিজয় তাদের নতুন জীবনের সূচনা করেছে। তারা তাদের এই বিচ্ছেদের জীবনে এটা ভালো মতোই বুঝতে পেরেছিল যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। এছাড়াও তারা এটাও বুঝেছে যে অভিমানের কারণে একটা সম্পর্ক কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধুরা, বৈবাহিক সম্পর্কে তো সমস্যা আসবেই, কিন্তু এই সমস্যার মধ্যেই যারা নিজেদের বৈবাহিক জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে তারাই নিজেদের বৈবাহিক জীবনের সার্থকতা পায়। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত? মোহনা আর বিজয়ের এই বিচ্ছেদের জন্য আসলে কারা সবথেকে বেশি দায়ী ছিল বলে আপনারা মনে করেন? আপনারা মোহনার সম্বন্ধে কি বলতে চান, বিজয়ের সম্বন্ধে কি বলতে চান, এবং তাদের মা বাবার সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।